PSHM ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাধ্যায় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি কনভারসেশন উইথ মহা অবতার বাবাজি রিটেন বাই মাস্টার পল্লবীজির বইটি স্বাধ্যায় করব। আজকের স্বাধ্যায় পঞ্চম অধ্যায় থেকে শুরু করছি। বিগত অধ্যায়গুলিতে আপনাদের সঙ্গে পেয়েছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গে পাবো সেই আশা রেখে শুরু করছি আজকের স্বাধ্যায় অনুষ্ঠান। আজকের পঞ্চম চ্যাপ্টার নাম হলো সিনিয়র অগ্রদূত স্বপন, এক সমান্তরাল জীবনের অস্তিত্ব। এখানে যে বাবাজির সঙ্গে মাস্টার পল্লবীর কনভারসেশনগুলো চলছে, আবার এটা দিয়ে শুরু হলো। আর চতুর্থ অধ্যায়েও অ্যামেজিং একটা ব্যাপার দিয়ে শেষ হয়েছিল, যেটা কিনা পল্লবীজিকে বাবাজি বলছেন যে আমাদের যে বাহ্যিক শরীরটা রয়েছে, এই শরীরটা কিন্তু আধ্যাত্মিক জগতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখে না। এটা শুধুমাত্র একটা মায়ার শরীর বা একটা দেখানোর শরীর। আধ্যাত্মিক জগতের সঙ্গে ইনার বডির রূপ দর্শন এগুলো কোনো প্রকারেই ম্যাটার করে না। এই সুন্দর পদক্ষেপ দিয়ে শুরু হয়েছিল চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় শুরু করছি। বাবাজি এখানে বলছে, আমি দিন রাত্রি গভীর ধ্যানে মগ্ন থাকতাম। উপনিষদ পাঠের ফলে আমার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থেকে স্বচ্ছতর হয়ে ওঠে, যা আমাকে এক শূন্যের স্থিতিতে পৌঁছে দেয়। যখন তুমি তোমার মন থেকে সকল জাগতিক মালিন্য দূর করে দেবে, তখনই প্রকৃত সত্য তোমার সামনে উন্মোচিত হবে। এখানে একটা সুন্দর বার্তা আমাদের জন্য, যে আমাদের জাগতিক জীবনে যত মালিন্য আছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলো রয়েছে, এই রিপুগুলোকে যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধ্যান তথা আধ্যাত্মিক জাগরণ খুব শীঘ্রই ঘটবে বা ঘটে। এমনই সুন্দর মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেই অবস্থায় স্থূল শরীরে থাকতে প্রায় ভুলেই গিয়েছিলাম। মহা অবতার বাবাজি যখন গভীর ধ্যানে আচ্ছন্ন থাকতেন দিবারাত্রি, তখন কিন্তু তার বাহ্যিক অর্থাৎ স্থূল শরীরটা তিনি ভুলেই যেতেন। তিনি মেটাফিজিক্স বা ইনার বডি বা সূক্ষ্ম শরীরেই থাকতেন। কারণ ইতিমধ্যেই মনের সমান্তরাল স্তরে আমার যাত্রা শুরু হয়ে গিয়েছিল। দিব্য দর্শন এক জ্যোতির্বলয় তীব্র গতিতে অন্তরিক্ষের দিকে ধাবিত হলো এবং বেশ উপরে উঠে সেটি বিস্ফোরিত হয়ে গেল। তিনি সূক্ষ্ম শরীরে ধ্যানের মাধ্যমে এই বিষয়গুলো যাত্রা করছেন। তা থেকে এক অনন্ত কিরণধারা উদ্ভাসিত হলো, তা চতুর্দিকে প্রসারিত হয়ে হালকা গোলাপি বর্ণের পদ্ম ফুলের আকৃতি ধারণ করল। আমরা কম বেশি সবাই জানি যে সহস্রাচারের যে পদ্ম, সেখানে অনেক পাপড়ি রয়েছে এবং সুন্দর একটা গোলাপি রঙের পদ্ম ফুল। সেই যে যাত্রা, স্পিরিচুয়াল জার্নি বাবাজির সঙ্গে ঘটছে, সেইটাকেই সুন্দরভাবে পল্লবীর কাছে বর্ণনা করছেন। সঙ্গে আমরাও স্বাধ্যায়ের মাধ্যমে জানতে পারছি বন্ধুরা। সেই অর্ধস্ফুটিত কমলের মধ্য থেকে বাবাজির সামনে ভগবান বুদ্ধ প্রকটিত হলো। এই পদ্মের মধ্যেই বাবাজি কিন্তু বুদ্ধদেবকে অর্থাৎ গৌতম বুদ্ধকে দেখতে পেলেন। বাবাজি আপন আসন পরিত্যাগ করে দণ্ডায়মান হয়ে ভগবান বুদ্ধকে নত মস্তকে হৃদয়ের অপার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বাবাজি কিন্তু তখনও ভুলে যাননি তার কৃতজ্ঞতা জানানোর জন্য, তাকে প্রণাম জানানোর জন্য
তাই তিনি সেই কাজটাও সেরে নিলেন। বুদ্ধদেব প্রশ্ন করেন, এই জীবনে আমার ভূমিকা কি? বিনম্রতাপূর্বক বাবাজি উত্তর দেন, দয়া করে এই বিষয়ে আমাকে মার্গ দর্শন করান। অর্থাৎ বুদ্ধদেবকে কিন্তু বাবাজি প্রশ্ন রেখেছিলেন যে এই জীবনে আমার উদ্দেশ্য কি, আমাকে মার্গদর্শন করান। সেই সুন্দর মার্গদর্শন আমরা স্বাধ্যায়ের মাধ্যমে জানতে পারব। আপনি সমাধির সর্বোত্তম অবস্থা প্রাপ্ত করেছেন, যার সাহায্যে আপনি যত দিন ইচ্ছে বৃদ্ধ না হয়ে চিরযুবারূপে এই শরীরে থাকতে পারেন এবং মানব জাতিকে শিক্ষিত করার যে মহৎ উদ্দেশ্য আপনি নিয়েছেন তা অবশ্যই পূর্ণ করতে পারবেন। এই বলে বুদ্ধদেব বাবাজিকে আশীর্বাদ প্রদান করলেন। যখন মহাবতার বাবাজি বুদ্ধদেবের সাক্ষাৎকারে বললেন, আমার মার্গ কি বা আমার জীবনে জন্মের উদ্দেশ্য কি, আমাকে এটা জানান, তখন কিন্তু গৌতম বুদ্ধ বাবাজিকে জানিয়ে দিল যে এবং তাকে বরদানও করলেন যে যতদিন ইচ্ছে তোমার যে শরীরটা, এই শরীরে তুমি যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। আর এই যে অমৃত জ্ঞান, এই যে আত্মজ্ঞান, এটা একটা মহৎ উদ্দেশ্য, সেটা তুমি অবশ্যই পূর্ণ করবে। সকলের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দাও তোমার আত্মজ্ঞান। এই আশীর্বাদই করেছিল বাবাজি মহারাজকে। এরপর বুদ্ধদেব নিজের দক্ষিণ হস্ত বৃহত্তকারে ঘুরিয়ে শূন্যে একটি দ্বার উন্মোচন করলেন। বুদ্ধদেব বাবাজি মহাবতার বাবাজির সামনে দক্ষিণ হস্ত দিয়ে বৃত্তাকার ঘুরিয়ে একটি শূন্যের দ্বার উন্মোচন করলেন। তিনি বাবাজিকে ওই দ্বারের ভেতরে প্রবেশের নির্দেশ দিলেন আর বললেন, পৃথিবীর বুকে আপন শিষ্যদের নিয়ে প্রভূত দিব্য শক্তির সঞ্চার করো। সবই কিন্তু সূক্ষ্ম শরীরে স্পিরিচুয়াল জার্নি হচ্ছে। বাবাজি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এবং ওই বৃত্তের অভ্যন্তরে নির্দ্বিধায় প্রবেশ করলেন। বৃত্তের ভিতর প্রবেশ করতেই দ্বার বন্ধ হয়ে গেল। এই দৃশ্য বাবাজিকে একটি সাদা ধুতি এবং কাঁধে একটি অঙ্গবস্ত্র পরিহিত অবস্থায় দেখেছিলাম। বাবাজি, যা তুমি দেখছো তার ওপর বিশ্বাস রাখো। পল্লবীজিকে বলছে, যা তুমি দেখছো তার ওপর বিশ্বাস রাখো, আর ভবিষ্যতেও যা দেখবে তার ওপরও পূর্ণ বিশ্বাস রাখবে। যখনই তুমি কোনো দৃশ্য দেখবে তখন সেই দৃশ্যটা তোমার সমগ্র অস্তিত্বের রূপায়ণ মাত্র। যেই মুহূর্তে তুমি তোমার সাধারণ জাগতিক মন দিয়ে সেটি দেখার চেষ্টা করো, তা অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাহ্যিক দুটো চক্ষু, সেই চক্ষু দিয়ে এটা দেখা যাবে না। আমাদের স্পিরিচুয়াল জার্নির মধ্যেই দেখতে হবে, এমনই ইঙ্গিত কিন্তু পল্লবী তথা আমরাও পাচ্ছি স্বাধ্যায়ের মাধ্যমে। গভীর শ্বাস নিয়ে মনকে আত্মস্থ করে আপন আত্মাকে তার মার্গদর্শন করার পথই প্রশস্ত করো। দিব্যদর্শনের পরবর্তী পর্যায় বাবাজি অত্যন্ত ধীর পদক্ষেপে আপন মার্গের দিকে অগ্রসর হচ্ছিলেন। নাতি দূরে তিনি যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই অবব্যয়ের কাছাকাছি পৌঁছে বাবাজি নিজের হাত ওই ব্যক্তির কাঁধে রাখতে তিনি বাবাজির দিকে ফিরে দাঁড়ালেন। একই মনে হলো বাবাজি যেন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখছেন। ওই ব্যক্তি ছিলেন অবিকল বাবাজিরই প্রতিমূর্তি। তারপর সেই ব্যক্তি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আপন বাস্তব রূপে রূপান্তরিত হন। উপলব্ধি করি সিরিয়ন নক্ষত্র থেকে ইনার আগমন হয়েছে। এই প্রকারে বাবাজির সিরিয়ন জীবনের অস্তিত্বের ছবি আমার সামনে আসে। এক সমান্তরাল জীবনের অস্তিত্ব অনুভূত হয়।
বাবাজির এই সিনিয়র অবতার প্রায় 10 ফুটের এক দীর্ঘ দেহধারী পুরুষ। বাবাজির মতো দেখতে যে সিনিয়র ছিলেন তার উচ্চতা কিন্তু 10 ফুটের এক দীর্ঘ দেহধারী পুরুষ। তার মাথায় বেশ লম্বা চুল এবং কপালে খুব সুন্দর চিত্র আঁকা ছিল, যেখানে পিরামিড আকৃতির একটি বলয় ও তার মধ্যে অনেকগুলো নীল রঙের স্ফটিক দেখতে পাওয়া যাচ্ছিল। এই সিনিয়র দেহধারীর পুরুষটির কপালে সুন্দর রঙের চিত্র আঁকা ছিল এবং সেই চিত্রর মধ্যে নীল রঙের স্ফটিক অর্থাৎ পাথর ছিল। তিনি রং বেরঙের স্ফটিকের একটি মালাও পরেছিলেন এবং তার গলা অনুজ্জ্বল সাদা রঙের একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। তার সমগ্র ধর বস্ত্রহীন ছিল, শুধুমাত্র নিম্নভাগ একটি বস্ত্র দ্বারা নিখুঁতভাবে আবৃত্তি ছিল। তার পায়ের পাতার আকৃতি বেশ বড় লাগছিল। 5টি আঙুলের মধ্যে প্রথম দুটো আঙুল একটু একই আকারের, পায়ের 3টে আঙুল তার তুলনায় অনেক ছোট বোধ হলো। সিরিয়নদের চেহারার সঙ্গে পৃথিবীর মানুষের চেহারার বিশেষ পার্থক্য নেই। আমাদের পৃথিবীর মানুষের সঙ্গে সিনিয়র যে মাস্টার বা মানুষ রয়েছে, যে পুরুষটি রয়েছে, তার কিন্তু চেহারার সঙ্গে খুব একটা তফাৎ নেই। তবে ওনার গায়ের রং হালকা নীলাভ ও চক্ষু দুটি বেশ আয়ত। ওনার নাম বললেন সফন। এই সফনের গায়ের রং কিন্তু হালকা নীলাভ এবং চোখ দুটো বড়। আকাশে উড্ডীয়মান একটি ঈগল পাখিকে ধীরে ধীরে স্বপনের কাছে আসতে দেখলাম। পাখিটির মাথার রং রূপলি এবং পুরো শরীর ময়ূরের মতো নীলাভ। তার সমগ্র ডানায় অতীব সুন্দর নকশা দেখতে পেলাম। ধীরে ধীরে বাবাজি স্বপনের মধ্যে বিলীন হয়ে ওই পাখিটির পিঠে চেপে উড়ে গেলেন। পাখিটি নিঃসন্দেহেই কোনো উচ্চকোটির জীব। আকাশপথে তাদের নিজস্ব শক্তি মার্গ দেখাতে পারছিলাম এবং পাখিটি অন্তরিক্ষে বায়বীয় পরিবহন ব্যবস্থাকে এক প্রশিক্ষিত বিমান চালকের ন্যায় অনুসরণ করছিল। যতই তারা এগোচ্ছিলেন, সামনের মার্গ কখনো অদৃশ্য, আবার কখনো বা দৃশ্য হয়ে যাচ্ছিল। স্বপনকে অত্যন্ত আত্মবিশ্বাসী ও দৃঢ় চেতা বোধ হচ্ছিল। সূর্য তখন অস্তগামী, সন্ধ্যা প্রায় আসন্ন। সিরিয়াস এর সূর্য পৃথিবীর সূর্যের তুলনায় অনেক অনেক গুণ বড়। সিরিয়রদের জীবনশৈলী পৃথিবীর মানুষের থেকে বহু মাত্রায় উন্নত এবং এটি পৃথিবী থেকে 1700 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। সিরিয়াসের জগৎ পৃথিবীর তুলনায় বহুগুণ সমৃদ্ধ ও ঋদ্ধ। অর্থাৎ পৃথিবীর আমরা যতটা টেকনোলজি, বিজ্ঞান, সমগ্র উন্নত গ্যাজেট, যা কিছু আমাদের নিয়ে আমরা ভাবি যে অনেক কিছু আমরা আয়ত্ত করে ফেলেছি, কিন্তু তার থেকেও অনেক গুণ সমৃদ্ধ, শক্তিশালী গ্যাজেট, বিজ্ঞান সমস্ত কিছু কিন্তু এই সিরিয়াসদের কাছে রয়েছে এবং সেগুলো উন্নত মানের। স্বপন। আমি হলাম সিরিয়ন নেতা স্বপন। আমরা পৃথিবীবাসীদের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করে চলছি। আমি সর্বদাই ওখানকার মানুষের আহ্বানে সাড়া দিই এবং
তাদের মধ্যে অনেকের সাথেই আমার যোগাযোগ আছে। ওদের আমি স্বপনের নামেই সকল নির্দেশ প্রেরণ করি। আমি বাবাজি রূপে এই পৃথিবীতে মানব জীবনের অনুভব নিতে অবতরণ করেছি। তাহলে স্বপন কিন্তু মহা অবতার বাবাজির একটি অবতার রূপ, পৃথিবীর কল্যাণ সাধনের জন্য, আত্মজ্ঞানের জন্য স্বপন বাবাজি রূপে অবতার হয়েছেন পৃথিবীর বুকে। আমার এই কার্যের মধ্য দিয়ে আমি মর্তবাসীদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কের মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে তাদের অস্তিত্বের সত্যতা আমাদের থেকে ভিন্ন নয়। পার্থক্য শুধু এইটুকু যে তোমরা নিজের সীমিত বিচার বুদ্ধির দ্বারা বিবেচনা করে নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছ। আমাদের পৃথিবীবাসীদের সত্যি বিচার বিবেক খুবই সীমিত, আর এই সীমিতটুকু নিয়েই আমরা মরিয়া হয়ে উঠেছি। আমাদের জ্ঞান প্রজ্ঞাকে বৃদ্ধি করতে গেলে কিন্তু ধ্যানে আসতে হবে। আমরা ধ্যানের থেকেই আত্মজ্ঞান আত্মজাগরণ সমৃদ্ধ করতে পারবো। তোমরা নিজেদের যথার্থ অস্তিত্বকে ভুলে গেছো, তাই আমরা তোমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছি। পৃথিবীর বুকে এক অদ্ভুতপূর্ব অলৌকিক শক্তির আলয় স্থাপিত করার উদ্দেশ্যই আমাদের এই পৃথিবীতে আগমন। হাজার বছর পূর্বে আমরা সিরিয়নরাই পৃথিবীর মাটিতে পিরামিডের স্থাপন করেছিলাম। আমরাই হলাম এই ব্রহ্মাণ্ডের গণিতজ্ঞ বৈজ্ঞানিক। অর্থাৎ আমরা যে পিরামিড পৃথিবীর বুকে দেখতে পাই অনেক পুরানো, সেই পিরামিড কিন্তু প্রথমে আমাদের সিরিয়ন মাস্টাররাই স্থাপিত করেছিল এবং তেনারাই কিন্তু ব্রহ্মাণ্ডের গণিতজ্ঞ। ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবী, ইউনিভার্স, ব্রহ্মাণ্ড রয়েছে, তারও কিন্তু একজন গণিতজ্ঞ আছে, বিজ্ঞানিকরা রয়েছে, যেটা আমাদের এই খালি চোখে দেখা একদমই সম্ভব নয়। আমরা সবাইকেই দেখতে পারবো তখনই যখন আমাদের ধ্যান উচ্চ স্তরে পৌঁছাবে, চেতনা উচ্চ স্তরে পৌঁছাবে, তখনই কিন্তু আমাদের দর্শন ঘটবে। এই মানব দুটি বাহ্যিক চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, কোনো অনুভূতি নেওয়াই সম্ভব নয়। উন্নত প্রযুক্তিগত দক্ষতার ফলেই পিরামিডের ন্যায় প্রায়োগিক বস্তুর নির্মাণ আমাদের দ্বারাই সম্ভবপর হয়েছিল। এখান থেকে আমরা সুন্দর জ্ঞানে উপলব্ধিত হই যে পিরামিডগুলো কিন্তু মানুষের সৃষ্ট বা তৈরি নয়, এটি কিন্তু তৈরি করেছে স্বপনরা, সিনিয়র মাস্টার স্বপনরা, যারা উচ্চ মার্গের রয়েছেন, তেনারা কিন্তু তৈরি করেছেন। এমন সুন্দর তথ্য আমরা এই স্বাধ্যায়ের মাধ্যমে পেলাম। পিরামিড স্থাপনের নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর শক্তি ভাণ্ডারকে আরও ঋদ্ধ এবং উচ্চ চেতনা পরিগ্রহণে তাকে সাহায্য করা। যখনই কেউ পিরামিড দর্শন করেন তখনই তিনি আশ্চর্য হয়ে ভাবেন, এই পিরামিড কি করে সৃষ্টি হলো। এই রহস্য উদ্ঘাটনে তিনি সর্বদা প্রয়াসী হন। পৃথিবী আমাদের কাছে পরীক্ষণ ও নিরীক্ষণের জন্য এক অতি মনোরম স্থান। পৃথিবীর উপরে উচ্চ স্তরের মানুষেরা, উচ্চ স্তরের আত্মারা সর্বদা কিন্তু পর্যবেক্ষণ করে চলেছে এবং এই পৃথিবী তাদের কাছে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ জায়গা। সর্বদা তারা তাদের বৈজ্ঞানিক পন্থাগুলো কিন্তু চালিয়ে রেখেছে, সেটাই বলছেন বা সুন্দর একটা মেসেজ পেলাম।
আমরা পৃথিবীলোকে সর্বদাই সেই সকল ব্যক্তির অন্বেষণ করে থাকি যারা পিরামিড তত্ত্ব সঠিকভাবে আত্মস্থ করে, অন্যদের সহজে বুঝিয়ে দিতে পারে। তাহলে পৃথিবীর বুকে যে ব্যক্তিরা পিরামিড সম্বন্ধে সর্বদা অন্বেষণ করে চলেছে, কেন পিরামিড তৈরি হয়েছে, পিরামিড কি, পিরামিডের কাজ কি, তো তাদেরকে কিন্তু সর্বদাই আমাদের উচ্চকোটির মাস্টাররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রয়েছেন। একদা আমরা পৃথিবীতে অগণিত পিরামিড নির্মাণ করে সেই সুসময়ের প্রতীক্ষা করছিলাম, যখন সমগ্র মানব জাতি ব্যক্তিগত যাত্রার মাধ্যমে অগ্রসর হয়ে পিরামিড শক্তির সাহায্যে আধ্যাত্মিক ক্রান্তি আনবে। আমরা পিরামিডের ভেতরের দিকে ও বাইরের দিকে 2 কিলোমিটার ব্যাপী শক্তির এক জাল বিস্তার করেছি, যা সাধারণ মানুষের দৃষ্টে অগোচর। পিরামিডের 2 কিলোমিটার ব্যাপী শক্তির একটা জাল বিস্তার করা রয়েছে, যা কিন্তু আমাদের এই বাহ্যিক দুটো চোখে দেখা সম্ভব নয়। আমরা এই শক্তি জাল ইজিপশিয়ান পিরামিডের কালে বানিয়েছিলাম। ওই পিরামিডের পর যতগুলো পিরামিড তৈরি হয়েছে সেগুলির সবকটিতে এই জাতীয় জাল দেখতে পাওয়া যায়। তুমি একে শক্তি জালও বলতে পারো। পল্লবীজিকে এটা বলা হচ্ছে যে এটাকে শক্তি জাল নামেও আমরা অভিহিত করতে পারি। পল্লবী, এই শক্তি জালের কাজ কি? তাহলে আমরা এখন জানতে পারবো পিরামিডের ওপরে যে শক্তি জাল রয়েছে সেই জালের কাজটা কি। স্বপন, আচ্ছা, তুমি কি কখনো মানব শরীরের অভ্যন্তরে কোষেদের অবস্থান লক্ষ্য করেছো? ওই দেহকোষগুলোর গঠনশৈলী কিন্তু এক প্রকার জালের মতোই। যখন পৃথিবীবাসীরা পিরামিডের ব্যবহারিক প্রয়োগ করেন, পিরামিডের নিচে বসে ধ্যান করেন অথবা পিরামিডের নিচে বসে যে কোনো কাজ করেন, তখনই এই শক্তি তরঙ্গ ওই ব্যক্তির শরীর অভ্যন্তরীণ স্থিত সকল সূক্ষ্মাতি সূক্ষ্ম কোষ তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সমগ্র প্রক্রিয়া যখন আমরা পিরামিডের শক্তি তরঙ্গের সঙ্গে মানব শরীরের শক্তি তরঙ্গকে জাগ্রত করে তুলি, তখনই মানব চেতনার সর্ব উত্তম বিকাশ ঘটে। এখানে সুন্দর কথা রয়েছে, অনেক ডিপ কথা। সেটা হলো পল্লবী যখন প্রশ্ন রেখেছে যে এই শক্তি জালের কাজ কি, তখন স্বপন কিন্তু বলছে যে আচ্ছা, তুমি কি কখনো নিজের শরীরের ভেতরে অভ্যন্তরীণে কোষ দ্বারা যে কোষের উপরে কোষ তরঙ্গ গঠিত রয়েছে, সেই তরঙ্গ কিন্তু একটা জালের আকারে বিস্তারিত রয়েছে এবং এই তরঙ্গের কাজ শক্তিকে সাধন করা, এটা কি কখনো দেখেছো? তো সেটা দিয়ে আর সুন্দরভাবে ব্যাখ্যায়িত করেছেন যে ওই যে জাল, আমাদের শরীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জাল আর পিরামিডের যে জাল, এই জালের মধ্যে কিন্তু শক্তির আদান প্রদান ঘটে। এই সুন্দর ব্যাখ্যাটি এখানে দেওয়া হয়েছে। আমাদের সকলের সঙ্গে আলাপ বার্তা করতে আমরা অত্যন্ত ইচ্ছুক, কিন্তু সর্বদা শরীরের পৃথিবীতে উপস্থিত হওয়া সম্ভবপর নয়। স্বপন বলছেন আমরা আমাদের বার্তালাপ অথবা মানবকুলের প্রয়োজনীয় তথ্য আমরা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু সশরীরে পৃথিবীতে সবসময় হাজির হওয়া বা কাজ করা সম্ভবপর নয়। তাই সর্বদাই আমরা পিরামিডের শক্তি তরঙ্গের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। তাই বলেছেন যেহেতু সশরীরের সময়, তাই যে পিরামিডের 2 কিলোমিটার ব্যাপী যে শক্তি জাল বিস্তার করা রয়েছে, এই জালের সঙ্গে
আর আমাদের সূক্ষ্ম শরীরের জালের সঙ্গে আমরা আদান প্রদান, বার্তা আদান প্রদান করার চেষ্টা করছি, বা এইভাবে আদান প্রদান করা হয়। আমাদের সমগ্র গ্রহে অজস্র পিরামিড আছে, তাহলে শুধুমাত্র পৃথিবীতে নয়, সমগ্র গ্রহে অসংখ্য পিরামিড রয়েছে। পিরামিডগুলো সিনিয়র জগৎ থেকে পৃথিবী লোককে সঞ্চার ব্যবস্থার কাজ করে। পৃথিবীর সঙ্গে কানেক্ট করা হয় এই পিরামিড শক্তিজালের মাধ্যমে, যেটা আমরা বিজ্ঞানী ভাষায় বা আমাদের চোখে যেটা দেখি র্যাডার বলা যেতে পারে, সেরকম তার থেকেও অনেক শক্তিশালী এবং ঋদ্ধ সম্পন্ন। সেটা আগেই বলেছি, এরকমই মিডিয়া বা মাধ্যমের দ্বারা শক্তি আদান প্রদান, তারপরে কথা, এগুলো কিন্তু তেনারা করে থাকেন। আমাদেরও সঙ্গে যারা গভীর ধ্যানে এসেছে বা ধ্যানী যাকে বলা হয়, সেই ব্যক্তিটাই ধরতে পারবে এই বিষয়গুলো। যখনই আমরা তোমাদের গ্রহে যাই, তখন আমরা এই শক্তি তরঙ্গের মাধ্যমে সূক্ষ্ম রূপে প্রবেশ করি, যে কথাগুলো এইমাত্র বললাম। এই শক্তি তরঙ্গ তাই আমাদের কাছে এক জগৎ থেকে অন্য জগতে পদার্পণ করার প্রবেশদ্বার হিসাবে প্রবাহিত হয়। আমরা তোমাদের গ্রহকে প্রকাশ যুগের প্রাণ ও শক্তিপূর্ণ অস্তিত্বের প্রতিরূপ হিসাবে দেখতে চাই। পৃথিবী ইতিমধ্যেই প্রকাশ যুগে প্রবেশ করেছে, কিন্তু আগে আমাদের বুঝতে হবে বাস্তবে এই প্রকাশ যুগ আসলে কি। এটা তো ঠিক যে প্রকাশ যুগ কাকে বলা হয়, এটা না জানলে তো পৃথিবী প্রকাশ যুগে প্রবেশ করলেও বুঝতে পারবো না। সেই বিষয়ে সাধ্য হবে বন্ধুরা, আপনারা আমার পাশে আছেন। এই প্রকাশের ধরাধামে অনেকের কাছেই পৌঁছানো গেছে। তাদের বেশিরভাগই নিজেদের অভ্যন্তরে এই অনুভূতিকে অনুভব করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের আরও উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করতে হবে। পৃথিবীবাসীরা আপন আত্মার থেকে সম্বন্ধচ্যুত হয়ে পড়েছে। এমত অবস্থায় তাদের সাহায্যের জন্য আমরা সর্বদাই প্রস্তুত। পিরামিড ছাড়া ডলফিনদের মাধ্যমেও আমরা মর্তবাসীদের সঙ্গে প্রগাঢ় সম্বন্ধ গড়ে তুলি। পিরামিড একটা আদান প্রদানের একটা মাধ্যম রয়েছে। এছাড়াও নাকি ডলফিনের মাধ্যমেও পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্কের আদান প্রদান গড়ে তোলা হয়, সেই কথাটি কিন্তু জানতে পারলাম। বেশিরভাগ সিরিয়নরাই পৃথিবীর শক্তি বর্ধনের জন্য ডলফিন রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। কি অদ্ভুত বিষয়! আর ডলফিনরা সিরিয়নদের অবতার রয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য ডলফিন রূপে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ডলফিনের ভূমিকা অনস্বীকার্য। আমরা পৃথিবীর উৎপত্তি এবং সমন্বয়ের সাথে সাথে তার বিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। আমাদের কাছে পৃথিবী হলো দ্বিতীয় পরিবারের মতন, আমাদের দ্বিতীয় আলয়। স্বপনদের নিজস্ব ইউনিভার্স ছাড়াও পৃথিবীকে দ্বিতীয় পরিবার হিসাবে গণ্য করেছেন। তার জন্য আমরা কৃতজ্ঞ। সত্যি তিনারা আমাদের সর্বদাই সঠিক এবং সত্য, সুন্দরকে, সচ্চিত আনন্দকে জানানোর চেষ্টা সর্বদাই করে রয়েছেন। আর এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু আমাদের নিজেকে সময় দিতে হবে, আর নিজেকে সময় দেওয়াটা কিন্তু একমাত্রই সঠিক পদ্ধতি হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমেই আমরা নিজেকে সময় দিই এবং এরকম জগৎ সম্বন্ধে আমাদের অনুভূতি গ্রহণ করি। পল্লবী: দয়া করে আপনার বাসস্থান সিরিয়নের
বিষয়ে কিছু বলুন। তখন পল্লবী বলছেন যে আপনার তাহলে যে বাসস্থান আছে সেই সম্বন্ধে আমাদেরকে জ্ঞান দিন, আমরা জানতে পারব। স্বপন, প্রযুক্তিগত দিক দিয়ে বিচার করলে সিরিয়ন নক্ষত্র প্রতিটি ক্ষেত্রেই এত উন্নত যা তোমার কল্পনারও অতীত। সেখানে পৃথিবীতে বিজ্ঞানের সাহায্যে মানবের সুখ স্বাচ্ছন্দ্যের হেতু সেই সকল যন্ত্র তৈরি হয়েছে যা জীবনকে নিঃসন্দেহে আরামদায়ক ও আনন্দময় করে তোলে। আর যে কেউ এর সুবিধাজনক প্রয়োগ করতে পারে। যেখানে সিরিয়াস নক্ষত্র আত্মার উচ্চতম জ্ঞান প্রাপ্ত করার ক্ষেত্রেও আমরা বিজ্ঞানের ব্যবহার করে থাকি। এই বিজ্ঞান আমাদের মার্গদর্শন করায়। আমাদের কাছে পৃথিবীবাসীর ব্যবহৃত যন্ত্রের ন্যায় বিশেষ কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আধ্যাত্মিক স্তরে আমরা প্রত্যেকেই অনেক গুণ পরিণত এবং উন্নত। আধ্যাত্মিক অনেক গুণ পরিণত এবং উন্নত থাকলে পৃথিবীর বুকে মানব দ্বারা সৃষ্ট যে যন্ত্রপাতি এগুলোর কোনো প্রয়োজন হয় না। সেই সুন্দর একটা মেসেজ। সিরিয়ন গ্রহের সৌন্দর্যকে সুরক্ষিত করার কাজে আমরা বিজ্ঞানের প্রয়োগ করে থাকি, নিজেদের গ্রহকে বিনষ্ট করার জন্য নয়। আমরা যে ধ্বংসলীলায় মেতে উঠেছি আমাদের নিজেদের সৃষ্ট জিনিসপত্র নিয়ে, আর সৃষ্টি করেছি একে অপরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ইউনিভার্সের স্বপনের পরিবার সেটা করে না, সেটা তাদের দরকারের মধ্যেও আসে না। তারা নষ্ট বা ধ্বংস করার জন্য কিছু করেন না। সিরিয়নরা সকলেই সর্বদা ভ্রাতা ভাগ্নির ন্যায় এক আত্মা হয়ে একে অপরের সাহায্যের জন্য প্রস্তুত থাকে। যেখানে কোনো হিংসা নেই, মারামারি নেই, দ্বন্দ্ব নেই, সেখানে তো ভ্রাতা ভাগ্নির ন্যায় সম্পর্ক থাকবে, তাই তো? শুধুমাত্র বার্তালাপের দ্বারাই সকল কিছুর আশু সমাধান হতে পারে বলে আমরা মনে করি। শুধুমাত্র তিনারা কিছু জানাতে পারলেই বুঝে যায় কোথায় অসুবিধা বা কি করতে হবে। সেই সুন্দর উক্তি এখানে বলেছেন। এটাই বোধহয় একমাত্র পথ। আমরা এও বিশ্বাস করি যে সব কিছুর সঙ্গে সংযোগ স্থাপনে অত্যন্ত জরুরি, কারণ প্রতিটি বস্তুই এক নিজস্ব ছন্দে আছে যা তার আপন অন্তর্বাত্মাকে ব্যক্ত করে। উচ্চ স্পন্দনশীল জীব হিসাবে যদি আমরা জীবনের কোনো ক্ষেত্র বা বস্তুর সঙ্গে স্পন্দিত হতে চাই, সেই ক্ষেত্রে আমরা কখনোই নিজেদের চিন্তাধারাকে ইতিবাচক বা নেতিবাচক রূপে প্রশ্রয় দিই না। আমরা অত্যন্ত সহনশীল, কারণ তা এই বিকাশ প্রক্রিয়ার এক অনিবার্য অঙ্গ। আমি মহা অবতার বাবাজি রূপে পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করেছি, যাতে মানব জীবনকে গভীরভাবে নিরীক্ষণ করে আপন জ্ঞান ভাণ্ডারকে আরও সম্প্রসারিত করতে পারি। তাহলে বাবাজির সুন্দর অবতারের কেন করেছেন, কি তার কার্যকারিতা, সমস্ত কিন্তু আমরা পেলাম। সিরিয়নরা সপ্তমাত্রিক প্রাণী এবং পৃথিবীর লোকের সঙ্গে আমাদের আবেগ অনুভূত একইভাবে স্পন্দিত হয়। লাইনটা আবারও বলছি, খুব ভালো লাগলো। সিরিয়নরা সপ্তমাত্রিক প্রাণী এবং পৃথিবী লোকের সঙ্গে আমাদের আবেগ অনুভূতি একইভাবে স্পন্দিত হয়। পৃথিবী লোক আমাদের হৃদয়ের অত্যন্ত কাছে এবং আমরা সত্যিই তোমাদের গ্রহকে
অত্যন্ত ভালোবাসি। আমরা গভীরভাবে উপলব্ধি করি যে প্রতিটি আত্মা প্রেম ও মিত্রতা চায় এবং এই উদ্দেশ্য সাধন হেতু আমরা পৃথিবীবাসীদের সঙ্গে সর্বদা আছি। তোমাদের চিন্তা ভাবনাকে সঠিকভাবে অনুধাবন করতে সাহায্যের জন্য আমরা সর্বদাই প্রস্তুত। এই জন্যই আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার সিদ্ধান্ত নিই, যাতে সকল মানবিক সাংসারিক অনুভূতিগুলি গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারি। এই সকল অনুভূতি অত্যন্ত গভীর এবং জটিল, কিন্তু মহৎ উদ্দেশ্য প্রাপ্তির হেতু এই সকল অনুভূতির সঙ্গে নিজ ভাবনার মিলন ঘটিয়ে কাজ করার প্রণালী শিখতেই হবে। আমি এক সময়ে একই সঙ্গে বহু জীবন যাপন করি, অর্থাৎ বাবাজি মহারাজ একই সময়ে অনেকগুলি জীবনযাপন করতে পারেন। আমি তোমার সঙ্গে আমার সমান্তরাল জীবন, বাবাজি এবং সফন নামক অস্তিত্বের জ্ঞান ব্যক্ত করলাম। বাবাজি রূপে আমি স্বয়ং এর সাথে এক মিলিত হওয়ার প্রাচীন বিদ্যা প্রাপ্ত হয়েছি। সেই সঙ্গে দুটি সমান্তরাল জীবনের জ্ঞানকেও গভীরভাবে উপলব্ধি করেছি। দৃশ্যপটের পরিবর্তন হয়। আমি ধীরে ধীরে বাবাজিকে স্বপনের শরীর থেকে বেরিয়ে আসতে দেখি। মুখে হাসির রেশ নিয়ে বাবাজি কৈলাসের দিকে ওই দ্বার হতেই বহির্গমন করেন, যেখান দিয়ে পূর্বে প্রবেশ করেছিলেন বাবাজি। এইবারে আমার প্রথম কাজ হলো একটি স্থান নির্বাচন করা, যেখান থেকে আমি নির্ঝঞ্ঝাটে দিনের কাজ করতে পারবো। ভ্রমণ আমার প্রিয় এবং আমি নির্দিষ্ট বাসস্থানহীন হলেও এমন একটি স্থান সাধনের জন্য নির্বাচিত করতে চাইছিলাম যা আমার কর্মকেন্দ্র হবে। সেই অভিপ্রায় নিয়েই আমি কুকুছিনাকে বেছে নিই আমার কর্মকেন্দ্র হিসাবে। আমি এই পৃথিবীতে আপন আত্মার ক্রিয়াবিধি এবং আপন ভূমিকার কার্যকারিতা গভীরভাবে অনুধাবনের জন্য এই স্থানে বসে ধ্যানে নিমগ্ন হই। শূন্য স্থিতিতে গিয়ে উচ্চ চেতনার সঙ্গে মিলিত হওয়ার বাসনায় ধ্যান করতেই থাকি এবং এইভাবে বহু বছর অতিক্রান্ত হয়। এতগুলো বছর ধরে গভীর ধ্যান করার ফলে আমার কায়িক শরীর অত্যন্ত মজবুত শক্তি তরঙ্গে ভরপুর ও প্রকাশরূপে হয়ে ওঠে। আমি আধ্যাত্মিক শরীরের নেপথ্যে বিজ্ঞান অধ্যয়ন করেছি, তাই আমি জানি মনুষ্য শরীর এই সাধন সিদ্ধির যথার্থ আধার। আমি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপের ইচ্ছা রাখতাম এবং আমার আধ্যাত্মিক দেহ এক্ষেত্রে আমাকে প্রভূত সাহায্য করেছে। এখন আমি আমার আধ্যাত্মিক শরীরের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে হওয়া কিছু বিশেষ অনুভূতির কথা তোমাকে জানাবো। জসপ্রীত এবং প্রিসলার গৃহে বাবাজির সঙ্গে আমার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের যথোপযুক্ত স্থান রূপে চিহ্নিত হয়ে গিয়েছিল। বাবাজির সঙ্গে আমার বেশিরভাগ কথাবার্তায় ওনাদের বাড়িতে হয়েছিল। একদিন বাবাজির সঙ্গে এই আধ্যাত্মিক বার্তালাপ লিপিবদ্ধ করার সময় আমার মনে এই ভাবনার উদয় হয় যে বাবাজি নিঃসন্দেহে এই সাধন কার্যের জন্য তাদের ঘরটিকে নির্বাচন করেছেন। আমি নিজেকেও প্রশ্ন করি যে এর পেছনে কি আর কোনো রহস্য আছে? সঙ্গে সঙ্গে আমার মানসপটে এক দৃশ্য ভেসে ওঠে, যেখানে স্বয়ং নিজেকে মহা অবতার বাবাজির
কুকুছিনার গুহাদ্বার দিয়ে নিচে নামতে দেখি। সেই সঙ্গে এও দেখি যে বাবাজির গুহা থেকে জাসপ্রীতের বাড়ি একটি মার্গ দ্বারা সংযুক্ত হয়ে আছে। নিঃসন্দেহে বাবাজি আপন কার্যের জন্য এই মার্গকেই নিশ্চিত রূপে ব্যবহার করেছিলেন। যে মুহূর্তে ওই দৃশ্যপটে আমার চোখে ফিকে হয়ে যায়, বাবাজি হাসি মুখে প্রশ্ন করেন, এখনো কি মনে হচ্ছে যে তুমি তোমার প্রশ্নের উত্তর পাওনি? বাবাজি এত সুন্দর আত্মজ্ঞান দিয়ে শেষ করেছেন এবং একটা প্রশ্ন রেখে গেছেন যে এখনো কি পল্লবীজিকে বলছে, এখনো কি তোমার মনে সংশয় রয়েছে বা এখনো তুমি প্রশ্নের উত্তর পাওনি? আরও বিস্তারিত আমরা পরের অধ্যায়ে জানবো।